নমস্কার, শীতের শিশির ভেজা ভরে আবার একবার হাজির হলাম ছোট্ট একটা পর্ব নিয়ে। আমি টোটোবাজ পটলা। এই পর্বে থাকবে না কোনো এক্সপ্রেস ট্রেন, পাহাড়, পর্বত, নদী, সমুদ্রের গল্প। থাকবে বাঙালির বারোয়ারি পুজোর গল্প। যদি আপনি মনে প্রাণে একজন বাঙালি হয়ে থাকেন, তাহলে আপনারও অবশ্যই দেখা দরকার বাংলার এই হারিয়ে যাওয়া ইতিহাসকে। আজ বাংলার 14ই অঘ্রাণ আর ইংরাজি 30শে নভেম্বর 2024। চলছে ফাজারের আজান, সময় প্রায় ভোর 5টা। বাঙালির সবচেয়ে বড় উৎসব, প্রাণের উৎসব দুর্গাপুজো, দীপাবলি, এমনকি জগদ্ধাত্রী পুজো শেষ হয়েছে এই বছরের মতন। থেমে গেছে ঢাকের বাদ্যি, শেষ হয়েছে রাত জেগে বারোয়ারি প্যান্ডেল থেকে বনেদি বাড়ির পুজো দেখার হিড়িকো। বারোয়ারি পুজো তো অনেক দেখেছেন, বা আপনার পাড়ার বারোয়ারি পুজোর প্যান্ডেলে হই হুল্লোড় করে কাটিয়েছেন অনেকগুলো রাত। এইবার বলুন তো দেখি, প্রথম বারোয়ারি পুজো কবে, কোথায় শুরু হয় এই বাংলায়? কলকাতা দুর্গাপুজো আজ দেশ রাজ্যের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে ভিন দেশে। এমনকি 2021 সালে কলকাতা দুর্গাপুজোর মুকুটে জুড়েছে ইউনেস্কোর তরফ থেকে বিশেষ একটা সম্মান। কিন্তু এই বারোয়ারি পুজোর যে তকমাটা, সেটা রয়ে গিয়েছে কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে গুপ্তিপাড়ায়। ভোর ভোর তাই আজ বেরিয়ে পড়লাম কাঁচা ঘুম থেকে ঢুলন্ত পীযূষকে তুলে, সাথে শুভকে নিয়ে গুপ্তিপাড়ার সেই ইতিহাস ঘেঁটে দেখতে। গুপ্ত পল্লী থেকে গুপ্তিপাড়া, হুগলি নদীর পাড়ে গড়ে ওঠা এই গুপ্তিপাড়া কিন্তু এক আস্ত ইতিহাসের খনি। ইংরাজি 1775 সালে বিখ্যাত কবিয়াল ও তর্জা শিল্পী ভোলা ময়রা জন্মেছিলেন এই গুপ্তিপাড়াতেই। ও সাহেব বেশ নাটক করতে জানেন দেখছি। সবাই তাহলে একা নন, সঙ্গে ওই পোয়েত দলও আছে। বাজা বাজা ভালো করে বাজা। এই জায়গায় বলে রাখি, কবিয়াল ভোলা ময়রার পদবীকে হুগলি জেলার ইতিহাস এবং বঙ্গ সমাজ নামের বইতে ভোলানাথ মোদক বলা হয়েছে। আবার নিরঞ্জন চক্রবর্তী মহাশয়ের 19বিংশ শতাব্দীর কবিওয়ালা ও বাংলা সাহিত্য বইতে তার পদবী নায়ক উল্লেখ করা আছে। মোদক বা নায়ক কবিগান প্রিয় বাঙালির কাছে তিনি চিরকাল থেকে যাবেন ভোলা ময়রা হিসাবে। এছাড়াও এই গুপ্তিপাড়াতেই ছিল বহু বিখ্যাত মানুষের শ্বশুর বাড়ি, যেমন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জি, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, এমনকি শোনা যায় গোপাল ভাঁড়ও নাকি জামাষষ্ঠী করতে আসতেন এই গুপ্তিপাড়াতেই। বাংলার 1166 এই সময় এই বারোয়ারি তলা বা বিন্ধ্যবাসিনী তলা, এখান থেকেই প্রথম বারোয়ারি পুজোর সূচনা হয়। তার পিছনে রয়েছে একটা কাহিনী। শোনা যায় ইংরাজি 1759 সালে গুপ্তিপাড়ার এক ধনী গৃহস্থের পরিবারে দুর্গাপুজোর সময় এই গ্রামেরই কয়েকজন মহিলা গিয়েছিলেন পুজো দেখতে। দুঃখের বিষয়, সেই বছর তাদের জমিদার বাড়ির 4 দেওয়ালের ভেতরে প্রবেশ করার অনুমতি তো মেলেইনি, উপরন্তু দারোয়ানের কাছে চরম অপমানিত হয়ে তাদের ফিরে আসতে হয়েছিল বাড়িতে। এই কথা যখন বাড়ির পুরুষরা জানতে পারে, তারা তখন ঠিক করেন যে তারা আর জমিদার বাড়ির পুজোয় অংশগ্রহণ করবেন না, নিজেরাই নিজেদের সাধ্য মতন মায়ের আরাধনা করবেন। যেহেতু সেই বছরের মতন দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছিল, তাই তারা ঠিক করেছিলেন যে তারা বিন্ধ্যবাসিনী মা, মানে জগতের যিনি ধাত্রী, জগদ্ধাত্রী মায়ের পুজো করবেন। সাধ ছিল জমিদার বাড়ির মতন পুজো করার, কিন্তু সাধ্য ছিল অনেক কম, যার জন্য আশপাশের গ্রামের মানুষদের কাছ থেকে তারা চাঁদা তুলে এই বিন্ধ্যবাসিনী মায়ের পুজো আয়োজন করেছিলেন। পুজোয় সামিল হয়েছিলেন উলা, নদিয়া, কৃষ্ণনগর, চন্দননগর গ্রামের মানুষরা। হাত খুলে তারা সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন। শোনা যায় সেই সময় চাঁদা এসেছিল পূর্ববঙ্গ, মানে আজকের বাংলাদেশ থেকে। চাঁদার পরিমাণ ছিল সেই সময় প্রায় 700 টাকা। সেই টাকা দিয়ে 7 দিন ব্যাপী বিন্ধ্যবাসিনী মায়ের পূজা হয়েছিল। এই খবর সে সময় ছাপা হয়েছিল হিকি বেঙ্গল গ্যাজেট এবং দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়া নামক 2টি খবরের কাগজে। তার মধ্যে একটি খবর কাগজের নাম মন্দিরের গায়ে দেওয়ালেই লেখা রয়েছে, পাথরের ফলকে লেখা রয়েছে। এছাড়াও ফ্রেন্ড অফ ইন্ডিয়া নামের সংবাদপত্রে 1820 সালের মে মাসে প্রথম এই বারোয়ারি পুজো নিয়ে একটি প্রতিবেদনও ছাপা হয়েছিল।
এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনী পাড়ারই একজন পুরনো বাসিন্দা সুব্রত বাবু। নমস্কার। তার কাছ থেকেই জেনে নেবো, এই যে জমিদার বাড়ি থেকে গ্রামের মহিলারা ফিরে এসেছিলেন, সেই জমিদার বাড়ির অস্তিত্ব কি এখনো আছে? দেখুন, গুপ্তিপাড়া তৎকালীন যে যুগ, সেই যুগে একটা বর্ধিষ্ণু গ্রাম। নবদ্বীপ, শান্তিপুর, কাটোয়া, ভাটপাড়া, এইসব যে সংস্কৃতি এখানকার, সেই সংস্কৃতির এক অন্যতম প্রস্থান হচ্ছে গুপ্তিপাড়া। কিন্তু গুপ্তিপাড়ার সেই অর্থে সেরকম প্রচার না পাওয়ার জন্যে সকলের কাছে কিছু আর কি সেইভাবে প্রকাশিত হয়নি। কিন্তু গুপ্তিপাড়ায় যে বারোয়ারির যে সূচনা হয়েছিল, সেই সূচনাটা তখন যেখান থেকে হয়েছিল তার নির্দিষ্টভাবে কিছু তথ্য বলা যায় না, কারণ সেরকম রেকর্ড কিছু নেই। কারণ গুপ্তিপাড়াতে তখন অনেকগুলো বড় বড় বাড়ি ছিল, যে বাড়িগুলোতে দুর্গাপুজো হতো। মল্লিক বাড়ি, সেন বংশের বাড়ি, বন্দ্যোপাধ্যায় বাড়ি, এরা সবাই মোটামুটি আর কি। মল্লিক বাড়ি বলতে কি আপনি রঞ্জিত মল্লিকের বাড়ির কথা বলতে চান? একদম সঠিক আপনি বলেছেন। আমার প্রফেশন তোমার ওই মক্কেলের ছেলেদের চাপকে সিধে করা। রঞ্জিত মল্লিকের পূর্বপুরুষ ইন্দুমাধব মল্লিক, যিনি ইকমিক কুকার আবিষ্কার করেছিলেন, তাদের বাড়িতেই আর কি দুর্গাপুজো হতো। এবং এখানে এখন যারা বয়স্ক, আমাদের থেকে প্রবীণ মানুষ যারা ছিলেন, তাদের কাছে শোনা যায় যে গুপ্তিপাড়াতে তাদের বাড়িতে দুর্গাপুজো হতো এবং সেখানকার বেদিন মাটি নিয়ে গিয়ে তাদের বাড়িতে সেই দুর্গাপুজো এখনো হচ্ছে। মানে আপনার মতে পার্টিকুলার কোনো ফ্যামিলিকে সেরকম না, সেইভাবে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এখানেই হয়েছিল, কিন্তু এটা ঘটনা একটা ঘটেছিল। বেশ, বারোয়ারি কথাটার অর্থ খুঁজতে গিয়ে আমি উইকিপিডিয়ায় দেখলাম, ওইখানে লেখা আছে বার বা বারো কথাটার মানে রয়েছে ওখানে জনগণ, আর ওয়ারি কথার অর্থ রয়েছে জন্য, মানে জনগণের জন্য যে পুজো তাকে বারোয়ারি বলে। আবার অন্য একটা মাধ্যম বলছে যেখানে বারোয়ারি পুজোর অর্থ হলো 12 জন ইয়ারের যে পুজো, সেটা বারোয়ারি। কোনটা ঠিক? এখানে যেটা আমাদের প্রচলিত বা যেটা স্বীকৃত বলতে পারেন এখানকার মানুষের, যে 12 একটা সংখ্যা, 12 জন বন্ধু বা ইয়ার, 12 ইয়ার থেকে 12 ইয়ারই হয়েছে। 12 জন বন্ধু মিলেই পুজোটা শুরু করেছিলেন। এই 12 জন বন্ধু বিভিন্ন গ্রুপ অর্থাৎ দলে ভাগ হয়ে গিয়ে তারা কিন্তু যে চাঁদা কালেকশন করছিলেন, তারা অর্থ সংগ্রহ করছিলেন এবং সেই অর্থ দিয়েই কিন্তু প্রথম পুজোটা, বিন্ধ্যবাসিনী মায়ের পুজোটা শুরু হয়। সেই জন্য আমরা এই 12 জন বন্ধু বা 12 জন ইয়ারটাকেই আমরা মান্যতা দিয়ে থাকি। 12 জন বন্ধুর কোনো খোঁজ কি এখন অবধি পাওয়া গেছিল বা কোনো রেকর্ড কি আপনাদের কাছে আছে 12 জন? না, সেই অর্থে আমরা সেরকম কিছু পাইনি বা এরকম আমাদের কাছে কোনো তথ্য কিছু নেই। আপনাদের এই মন্দির কি সারাক্ষণ খোলা থাকে? যে টাইমটা মানুষ আসতে পারবেন, সকাল 10টা থেকে যেন বিকাল 5টার মধ্যে মানুষটা বেশি আসে? হ্যাঁ, খোলা থাকে। হ্যাঁ, মন্দির সবসময় খোলা থাকে, বছরের সব কটা দিনই খোলা থাকে। মানুষ আসলে, আমাদের এখানে তো এমনি নিত্য পুজো বা কিছুর কোনো ব্যবস্থা নেই বা হয় না। এখানে বছরে একদিনই আর কি পুজো হয়, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পূজার নবমী তিথিতে। সেই দিনই সপ্তমী, অষ্টমী, নবমী একসাথে পুজো হয় এবং পরের দিন দশমী পুজো হয়। এই দুটো দিনই আর কি একসাথে জাঁকজমক করে পুজো হয় এবং ট্র্যাডিশনালি সেটাই চলছে। আর অন্যান্য দিন মন্দির খোলা থাকে, যখন আর কি কেউ আসবেন মন্দির দেখতে পারেন বা এই স্থানটা দর্শন করতে পারেন। পাশেই রয়েছে গুপ্তিপাড়া মঠ। গুপ্তিপাড়া মঠ খোলার সময় কি একটু বলতে পারবেন কখন খোলা থাকে? হ্যাঁ, গুপ্তিপাড়া মঠ সকালবেলা থেকেই খোলে এবং দুপুর 12টার সময় ভোগরাগ হওয়ার কথা। মোটামুটি 1টার পরে প্রভু শয়ানে যান মঠে। বৃন্দাবনচন্দ্র, কৃষ্ণচন্দ্র, প্রভু জগন্নাথ দেব সবাই আছেন। ভোগরাগ হওয়ার পরে শয়ানে যান এবং তারপরে মন্দির বন্ধ হয় এবং তারপরে বেলা 4টে থেকে আবার মন্দিরের দরজা খুলে সন্ধ্যা আরতি হওয়ার পরে মন্দির আবার বন্ধ হয়। বেশ, আচ্ছা, এই গুপ্তিপাড়াতেই রয়েছে বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার জন্মস্থান। তো ভোলা ময়রার বাড়ি বা তার কোনো খোঁজ কি এখনো রয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, ভোলা ময়রা প্রথিত যশা আর কি কবিয়াল, তার বাড়ির একটা নির্দিষ্ট ঠিকানা অবশ্যই আছে। আমাদের এখানে রায়পাড়া যে বলে জায়গাটা রয়েছে, সেখানেই তার বসত বাড়ি বলে আমরা জানি, কিন্তু সেখানে তার আর কি উত্তরপুরুষরা কেউ এখন থাকেন না। সঙ্গে যে বাগবাজারে চলে যান পেটের টানে, তারপরে এখানে তারা কেউ আর আসেনি। তারপরে কেউ আর আসেনি। শুনেছি এখানে রথের সময়, মহন্ত মহারাজের সময় ভান্ডার লুট নামের একটা অনুষ্ঠান হতো।
তো অ্যাকচুয়ালি সেই অনুষ্ঠানটা কি, এবং সেই অনুষ্ঠান কি এখনো হয়, এই ভান্ডার লুটের যে অনুষ্ঠানটা? রথের পুনর্যাত্রার আগের দিন ভান্ডার লুট বলে একটা উৎসব হয়। এখানে মহন্ত মহারাজের বলে কোনো অনুষ্ঠান নয়, এটা প্রভুরই উৎসব। আচ্ছা, এটা ভান্ডার লুট উৎসব বলে এখানে খ্যাত, এবং একমাত্র গুপ্তিপাড়াতেই এটা বিশেষভাবে অনুষ্ঠিত হয়। একটা গ্রাম্য লোক উৎসব, লোক সংস্কৃতির একটা অঙ্গ। প্রভু সোজা রথে মাসির বাড়িতে যাওয়ার পরে তিনি ফিরতে চান না এবং সেখানে বিলাসবাসনে থাকেন। তো থাকার পরে লক্ষ্মীদেবী সংবাদ পান যে তিনি বুঝি পরকীয়ায় লিপ্ত হয়েছেন। তো প্রভুর যে সমস্ত সহচর আছেন তাদের বেঁধে রেখে মারধর করেন। এখানে যে লৌকিক আর কি কাহিনী সেটা বলছি, পরবর্তীকালে দেবতারা তাকে বশ করতে বলেন। হোরা পঞ্চমীর দিন অর্থাৎ পঞ্চমী তিথিতে লক্ষ্মীমা গিয়ে প্রভু জগন্নাথ দেবকে সর্ষে পড়া দিয়ে বশ করার চেষ্টা করেন, কিন্তু প্রভু বশ হন না। তো যখন বশ হন না তখন এসে তখন দেবলোকে আবার তিনি অভিযোগ জানান। তো তখন দেবতারা বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রকে দায়িত্ব দেন, গিয়ে মন্দিরের সমস্ত ভাণ্ডার লুট করে প্রভু যাতে ফিরে আসে, প্রভু যাতে বুঝতে পারে, সেই জন্যে ভাণ্ডার লুট করে দেওয়ার নির্দেশ দেন। তো তখন মন্দির থেকে বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র সদল বলয়ে গিয়ে প্রভুর ঘরে প্রচুর পদ সাজিয়ে ভোগাদি যে থাকে, মিষ্টান্ন, পায়েস, ক্ষীর, ননি, সবজি, পরমান্ন সব লুট করে নিয়ে চলে আসে। তো প্রভু বুঝতে পারেন যে দেবতারা হয়তো রুষ্ট হয়েছেন, তারপরে সেই জন্যে এরকম কাণ্ডটি হয়েছে। তো পরের দিন পুনর্যাত্রার মাধ্যমে প্রভু আবার তার মন্দিরে প্রবেশ করেন বা দেবালকে ফেরেন। এটা এখানকার আর কি একটা প্রচলিত কাহিনী, পরম্পরা এখনো চলে আসছে। অনেক ধন্যবাদ সুব্রত বাবুকে, উনি অনেক কিছু ইনফরমেশন দিলেন যেগুলো প্রায় অজানাই ছিল এখানে। সাথে আমি আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে 1939 সালে শ্রী সতীশচন্দ্র সেন মহাশয়ের হাত ধরে কিন্তু এই পাকাপাকি মন্দিরটি তৈরি হয়েছিল। প্রথমে কিন্তু এরকম মন্দির ছিল না, প্রথমে ছিল এখানে ভাঙা আটচালা মন্দির। বাংলার প্রথম বারোয়ারি, আমরা এখন ছোট ছিলাম, আমার দাদু পুজো করতে, অজিতলাল ভট্টাচার্য, আমি তার নাতনি হই। এটা সব থেকে গর্বের জিনিস, আমাদের প্রথম বারোয়ারি পুজো, সেইখানে আমরা থাকি, প্লাস এখানে পুজো থেকে আমরা এনজয় করি, এইটাই। আপনার নাম? প্রিয়াঙ্কা চক্রবর্তী। নমস্কার, আমি সমন্তক গাঙ্গুলি, বৃন্দবাসিনী একজন সেবায়ী। 265 থেকে 70 বছরের এই পুজো বৃন্দবাসিনী মা। বৃন্দবাসিনী মায়ের যে গায়ের রং সেটা হচ্ছে পূর্ব আকাশে যে সূর্যটা ওঠে সেই সূর্যের রং, এবং মা চতুর্ভুজা, এখানে শঙ্খ, চক্র আর ধনুক আর বাণ, এই চারটে হাতে মা এখানে সুসজ্জিত, এবং মা সবসময় মৃদু হাসছে। এখানে মায়ের পাশে আছে নীলকণ্ঠ ভৈরব, এবং এই দিকে আছে নারায়ণ, যেহেতু জগৎ ধাত্রী, যিনি জগৎকে ধরে আছেন, আর তার পাশে আছে জগৎ মালক অর্থাৎ নারায়ণ। দুজনকেই আমরা এখানে পুজো করছি। সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন মতে পুজো হলো। নবমীতে মায়ের মাছ ভোগ হলো, বলি হলো, আর কালকে দশমী। এই হচ্ছে বৃন্দবাসিনী পুজো রীতি। মা এখানে সদা বিরাজিত আমরা মনে করি, প্রচণ্ড জাগ্রত। এখানে যারা যে মনস্কামনা নিয়ে আসে তারা কেউ খালি হাতে যায়। 1759 সালের কয়েক বছরের মধ্যেই মা দুর্গা রাজবাড়ি, জমিদার বাড়ি, দালান কোঠা ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে চলে এলেন বাংলা তথা কলকাতার পাড়ার পথে ঘাটে। সাথে পাড়ায় পাড়ায় শুরু হলো বারোয়ারি দুর্গাপুজোর চল। 1910 সালে কলকাতার ভবানীপুরে সনাতন ধর্মোৎসাহিনী সভা ক্লাবের উদ্যোগে প্রথম বারোয়ারি দুর্গাপুজোর সূচনা হয়। কলকাতার দ্বিতীয় বারোয়ারি পুজো ছিল 1919 সালে শুরু হওয়া বাগবাজার সার্বজনীনের পুজো। যদিও প্রথম 11 বছর এই পুজো নেবুবাগান বারোয়ারি দুর্গাপুজো নামে পরিচিত ছিল। 1930 সালে শ্রী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর নাম পরিবর্তন করে রাখা হয় বাগবাজার সার্বজনীন। কলকাতার তৃতীয় বারোয়ারি পুজো ছিল 1926 সালে শুরু হওয়া সিমলা ব্যায়াম সমিতির পুজো। 1939 সালে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন এই ক্লাবের প্রেসিডেন্ট। একটু গুগল ঘাঁটলে এই ক্লাবেরই তার সবার সাথে বসে পাত পেরে পুজোর ভোগ খাওয়ার ছবি পেয়ে যাবেন। ফিরে আসি আবার গুপ্তিপাড়ায়।
শীতের দুপুরে বা ছুটির বিকালে যদি আপনারা এই ঐতিহাসিক জায়গায় আসতে চান গুপ্তিপাড়ায়, তাহলে বিন্ধবাসিনী মন্দির ছাড়াও মাত্র ঢিল ছোড়া দূরত্বে রয়েছে আরো বেশ কয়েকটি দেখার মতন জায়গা। ঝটপট আপনাদের সঙ্গে সেই জায়গাগুলোর পরিচয় করিয়ে দিই। বিন্ধবাসিনী মন্দির থেকে মাত্র 600 মিটার দূরেই রয়েছে এই গুপ্তিপাড়া মঠ। এখানে রয়েছে চৈতন্যদেবের মন্দির, বৃন্দাবন চন্দ্র মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির এবং শ্রী রামচন্দ্রের মন্দির। এই 4টে মন্দির নিয়ে তৈরি গুপ্তিপাড়া মঠ। এই চত্বরের সবচেয়ে পুরনো মন্দিরটি হলো চৈতন্যদেবের মন্দির। প্রাচীন জোড় বাংলা রীতিতে তৈরি এই মন্দির। এই সব মূর্তিগুলি রথের সময় বের করা হয়ে থাকে। শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির। এই মন্দিরটি 8 চালা রীতিতে তৈরি। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে টেরাকোটার ভাস্কর্য মণ্ডিত খিলান। মন্দিরের ভিতরে বিভিন্ন রকমের চিত্রকলা রয়েছে, যা ফ্রেস্কো পেন্টিং নামে পরিচিত। এছাড়াও এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, সাথে সুভদ্রা, বলরাম সহ গরুর মূর্তিও রয়েছে। কৃষ্ণচন্দ্রের মন্দির। এই মন্দিরটিও 8 চালা রীতিতে তৈরি। মন্দির গৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। শ্রী রামচন্দ্রের মন্দির। এই মন্দিরটি কিন্তু 1 চালার। মন্দিরের দেওয়ালের গায়ে বাংলার পোড়া মাটি তথা টেরাকোটার স্থাপত্যের চোখ জুড়ানো নিদর্শন রয়েছে। মন্দির গর্ভে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানের মূর্তি। ঘুরতে ঘুরতে তো গুপ্তিপাড়া মঠের যিনি পূজারী তার সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে একবার কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনি এখানে পুজো করছেন তাও মোটামুটি কত বছর? আমি এখানে 6 থেকে 7 বছর ধরে করছি। আমার বাবা শ্রী দেবকী কুমার গাঙ্গুলি, সেও বহু বছর ধরে এখানে পূজা করছে, শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের সেবা করছে। সব থেকে বেশি ভিড় কোন সময়তে হয়? আমাদের মঠে বলতে গেলে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। বৃন্দাবন চন্দ্র মঠও এর বাইরে নয়। মঠে সারা বছরই ছোটোখাটো অনুষ্ঠান লেগে থাকে, কিন্তু বৃন্দাবন চন্দ্রের যদি মেন ফেস্টিভ্যাল বলি, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা এখানে লাখো মানুষের সমাগম হয়, এবং সোজা রথ, উল্টো রথ, এবং এর মাঝখানে আরেকটি আমাদের অনুষ্ঠান হয়, সেটি হচ্ছে ভান্ডার লুণ্ঠন। এবং আমাদের আর অনুষ্ঠান হয়, দোলযাত্রা হয়, তার আগের দিন চাচর উৎসব হয়, এবং বৃন্দাবন চন্দ্র মন্দিরে গুরু পূর্ণিমাও খুব এখন বড় ধুমধাম সহকারে পালিত হচ্ছে। আরও একটা ইনফরমেশন শুনতে পাওয়া যায় যে অনেকেই বলেন পুরীর রথ দেখে আসার পরে এখানকার রথ না দেখলে সেই রথ দেখাটা সম্পূর্ণ হয় না। এটা কি ঠিক নাকি এটা জাস্ট গল্প কথা? যেহেতু পুরীর জগন্নাথ দেবের মেন দক্ষিণ টান, এবং আমাদেরও গুপ্তিপাড়ার উল্টো রথে দক্ষিণ টান হয়, সেটা টানলে সত্যি খুব পূর্ণ লাভ হয়, এবং গুপ্তিপাড়ার সাথে পুরীর যোগাযোগ আছে। ফলে পুরীর রথ দেখে গুপ্তিপাড়ার রথ দেখলে সেখানেও জগন্নাথ দেব বিরাজ করছেন, এখানেও জগন্নাথ দেব বিরাজ করছেন, ফলে কিছু তো পূর্ণ লাভের আশা মানুষ করতেই পারে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ একটা প্রশ্ন, যে আমারই কতগুলো বন্ধু আছে যারা ভোগ খেতে খুব ভালোবাসে, তো এখানে কোনো ভোগ দেওয়ার কিছু নিয়ম আছে? ভোগ দেওয়ার নিয়ম আছে আমাদের। যেহেতু খুব অল্প পরিমাণে ভোগ হয়, ফলে আগের দিন যদি মহারাজের ফোন নাম্বার সেটা যদি ফোন করেন, তাহলে পরদিন আপনাদের জন্য ভোগের ব্যবস্থা করে দেওয়া হবে। যে কোনো দিন, শুধু আগের দিন আমাদের ইনফর্ম করে দিতে। আচ্ছা। এবং একটা মূল্য আছে, প্রণামী মূল্য, সেটা দিয়ে দিলে খুবই ভালো। যদি ফোন নাম্বারটা একবার বলে দেন আর প্রণামী মূল্যটা যদি একবার বলে দেন। মহারাজের নাম্বার হচ্ছে 8016717776। আগের দিন রাত্রিবেলা আমাদের বলে দিলেই আমরা ভোগের ব্যবস্থা করে রাখবো। আর প্রণামী তাও মোটামুটি কিরকম লাগে? আপনাদের যেমন দেবে। আচ্ছা, ওটা কোনো মানে এক্সাক্ট কিছু অ্যামাউন্ট নেই, যে যেরকম দেবে খুশি সেটাই। অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সমন্তক গাঙ্গুলি, আমি শ্রী বৃন্দাবন চন্দ্রের সেবায়। অনেক কিছু ইনফরমেশন রয়েছে এই গুপ্তিপাড়া মাঠে ছড়িয়ে ছিটিয়ে। আপনারাও শীতের ছুটিতে বা ছুটির বিকালে পারলে এখানে একবার চলে আসুন, এখানে কিন্তু দেখার জিনিসের শেষ নেই। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মোহনলাল। তার জন্মস্থান ছিল কিন্তু এই গুপ্তিপাড়াতেই। ইংরেজদের সঙ্গে যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যায় এবং তাকে হত্যা করা হয়। তখন এই মোহনলাল তার জন্মস্থান গুপ্তিপাড়াতে এসেই আত্মগোপন করেন। এর পরের ইতিহাস কিন্তু আর জানা যায়নি তিনি কোথায় আত্মগোপন করেছিলেন বা তিনি শেষ অবধি বাঁচতে পেরেছিলেন কিনা। 1952 সালে মোহনলালের স্মৃতি রক্ষার্থে এই গুপ্তিপাড়া মঠেই তৈরি হয়েছিল মোহনলালের নামে একটি স্মৃতিফলক। বিন্ধবাসিনী মন্দির থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে এই রহস্যময় দেশ কালী মায়ের মন্দির।
দেশকালী মা গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী। মোগল সাম্রাজ্যের গোড়ার দিকে গুপ্তিপাড়া প্রচার পেয়েছিল তন্ত্র সাধনার গুপ্ত স্থল হিসাবে। তাছাড়া এই পর্বে শুরুতেই বলেছিলাম এখন এই জায়গার নাম গুপ্তিপাড়া হলেও আগে এই জায়গার নাম ছিল গুপ্তপল্লী। শোনা যায় একসময় এখানে বিভিন্ন মন্দিরে 10 মহাবিদ্যার সাধনা চলত, যদিও বর্তমানে আর সেসব মন্দিরের কোনো অস্তিত্ব নেই। কিন্তু যতদূর জানা যায় গুপ্তিপাড়ার এই দেশকালী মায়ের মন্দির সেই 10 মহাবিদ্যা সাধনা স্থলগুলির মধ্যে একটির বর্তমান রূপ। এখানে শোনা যায় যে পুরোনাই কালীঘাটের কালী পুজোর সঙ্গে একটা রিলেশন রয়েছে, যে ওইখানে মা কালী পুজো নেওয়ার পরে কালী পুজোর রাতে আবার এখানে চলে আসে। এটা বহু প্রাচীন পুজো, 500 বছর প্রায় অতিক্রম হয়ে গেছে, আরও বেশি, অনেক বেশি। আর এই মায়ের হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। মা এই মায়ের মূর্তি স্পেশাল জিনিস যেটা, এই মায়ের মূর্তি কোনো কুমোর বানায় না। যদি আগে থেকে বলা হয় যে মায়ের পুজোর জন্য কোনো মূর্তি আনা হবে, সেই কুমোর বানাবে না, কুমোরটা মূর্তি বানানো থাকে। এবার যে মূর্তিটা একজন কোনো নিয়ে এসে চলে আসে যে মায়ের সেটাতেই মায়ের পুজো হয়। এবং পঞ্চমুণ্ডির আসন আগেই বললাম, এখানে রাত্রিবেলায় পুজো শুরু হয়, অমাবস্যাতে দীপান্বিতা অমাবস্যাতে পুজো হয় এবং পুজোর পর রাত্রি ভোরবেলার মধ্যেই ঠাকুর বিসর্জন হয়ে যায়। এবং সারা বছর এই মন্দিরে মা পূজিত হন। মায়ের পঞ্চমুণ্ডির আসনে মায়ের ঘট পাতা হয়, আবার পরের দিন নতুন করে ঘট পাতা হয় এবং সেই ঘটেই এবং মায়ের বেদির ওখানে আবার কাপড় টাপড় মায়ের করিয়ে আবার পুজো করি। আচ্ছা, কালী পুজো ছাড়া অন্য কোনো অমাবস্যায় এখানে পুজো হয় বড় করে? হ্যাঁ, একটা পুজোই বড় করে এখানে বড় মূর্তি এনে পুজো একটা পুজোতেই হয়, দিবান্বিতাতেই হয় এবং বাকি কৌশিক অমাবস্যা ওই রাতের পরে সেই মূর্তি বিসর্জন দিয়ে রাতের পরে রাতেই মূর্তি বিসর্জন হয়, রাতেই পূজিত হন। মা আসেন রাত্রিবেলাতে 10টা সাড়ে 10টার সময়, 12টা থেকে পুজো শুরু হয় এবং রাত্রির 3টে 4টে নাগাদ বিসর্জন হয়ে যায়। অনেক ধন্যবাদ মানিকবাবু। এই হলো গুপ্তিপাড়ার দেশ কালী মায়ের মন্দিরের ইতিহাস। প্রাচীনত্বের দিক থেকে এই বটগাছটা কিন্তু বহু পুরনো, প্রায় কয়েকশো বছরের পুরনো বটগাছ, যেটা এই যে এখন আপনারা এখানে অবস্থানটা দেখতে পাচ্ছেন, কথায় বলে বটগাছ নাকি হাঁটে। তো এই বটগাছটা আগে রাস্তার ওপারে ছিল, কিন্তু ক্রমশ শতাব্দীর তার যে বয়সের ভারে আস্তে আস্তে সে এগুতে সে ক্রমশ এতটা এগিয়ে এসছে। এই গাছতলাতেই, এই বটতলাতেই অনেক সাধক বা যারা এখানকার সাধনা করতেন এখানে, তারা অনেকে এসেই এই বটগাছতলাতে সাধনা করেছেন। খাতায় কলমে এই বছরের মতন শেষ হয়ে গেছে শারদীয়া উৎসব, যদিও রয়ে গিয়েছে তার রেশ। গুপ্তিপাড়া এলে অবশ্যই গুপ্তিপাড়ার এখানে সন্দেশ, গুপো সন্দেশ এবং মাখা সন্দেশ টেস্ট করে দেখবেন। দাদা বলছি সন্দেশগুলোর নাম গুপো সন্দেশ কেন? গুপ্তিপাড়া নামের সঙ্গে সামঞ্জস্য রেখে গুপো সন্দেশ হয়েছে। আর এই গুপো সন্দেশ এখন কত করে বিক্রি করছে? গুপো সন্দেশ বর্তমানে 20 টাকা, আবার ছানার দাম বলে 25 টাকা জোড়া হয়, আবার 30 টাকা জোড়া হয়। আচ্ছা, 30 টাকায় হাইয়েস্ট আর লোয়েস্ট 20 টাকা, মানে পার পিস 30 টাকা। হ্যাঁ, পার জোড়া। আর এখানকার মাখা সন্দেশও তো বিখ্যাত, মাখা সন্দেশ কত করে দাও? প্রচুর খাবার নাম করা মাখা সন্দেশ 350, 400, 450 গ্রাম যায়। আচ্ছা, বাজার অনুযায়ী। গুপো সন্দেশ তো অবশ্যই ভালো, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের মাখা সন্দেশ দুর্ধর্ষ লেগেছে। এবং সেই গুপ্তিপাড়ার মাখা সন্দেশ দিয়ে মুখ মিষ্টি করে আমরা এই পর্ব শেষ করছি। আর যে মানুষটি না থাকলে আমার এই পর্বটি সম্পূর্ণ হতো না। সঙ্গে নিয়ে গিয়ে উনি প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে বোঝালেন কোথায় কি হতো এবং কোথাকার কি ইতিহাস ছিল। গুপ্তিপাড়ার গুপো সন্দেশ দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে বলতে গেলে বলতে হয় যে গঙ্গা জলে গঙ্গা পুজো। সুরতবাবু অনেক অনেক ধন্যবাদ। গুপ্তিপাড়ার গুপো সন্দেশ আপনিও টেস্ট করুন। গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম আমি, আর আপনার এই হেল্প আমার মনে থাকবে। ধন্যবাদ, কিন্তু এটা প্রয়োজনকে না, অবশ্যই প্রয়োজন আছে, কারণ এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। কারণ কি, আমার দেশ আমার প্রাণ, যেই আসুক তার জন্মভূমিতে যেই যাক, সেখানে যখন মানুষ যাবে তখন আমার যা ইতিহাস, আমার যা এখানকার সংস্কৃতি, সেটা অপরকে জানানোটা এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে। এখানে অন্য কোনো রকম কিছু নয়, এখানে একটাই জিনিস, প্রাণে প্রাণ মিল হয়ে যায়। এটাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এই জায়গায় যদি আসতে চান তাহলে হাওড়া, শিয়ালদা, খড়গপুর, কাটোয়া, বর্ধমান, নৈহাটি যেদিক থেকেই আসুন না কেন, প্রথমেই আসতে হবে হাওড়া কাটোয়া শাখার গুপ্তিপাড়া স্টেশনে। স্টেশনে নেবেই পেয়ে যাবেন টোটো আশপাশ ঘুরে দেখার জন্য। কেমন লাগলো আপনাদের গুপ্তিপাড়ার বারোয়ারির ইতিহাস? যদি আপনাদের মনে সামান্য দাগ কাটতে পারে এই পর্ব, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সাথে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার টোটোবাজ পডলার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।